নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আজ আমি শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে ঠাকুরের লীলার কথাই বলবো। সঙ্গে থাকবেন। ঠাকুর আমাদের সর্বজ্ঞ। আমাদের মনের কথা আরেকজনকে এমনভাবে বলতেন যে তাহাতে মনে হতো আমাদের মনে যেসব চিন্তার উদয় হয়েছে তাহা বুঝি অকপটে ঠাকুরকে বলেছেন। এমনই একটি ঘটনা রোহিণীবাবুর কথায়। বহুদিন পর্যন্ত তাহাদের কোনো সন্তানাদি ছিল না। রোহিণীবাবু ও তাহার স্ত্রী মহা আনন্দে ঠাকুরের সহিত যত্রতত্র ঘুরে বেড়াতেন। এই সময় তাহার স্ত্রী সন্তান সম্ভবা হলেন। তাহার মনে হলো সংসারের প্রতি কেমন যেন একটা উদাসীন ভাব। রোহিণীবাবু মনে করলেন এই বুঝি সংসার একটু একটু করে তাকে জড়িয়ে ধরছে। স্থির করে বসলেন সকলের অগোচরে গৃহত্যাগ করে চলে যাবেন। ভাবী সন্তানের জন্য কোনো চিন্তা করলেন না। তিনি জানেন তাহার স্ত্রী শিক্ষিতা, নিজের একটি সন্তানের ভার অনায়াসে তিনি বহন করতে পারবেন। তাহা ছাড়া তাহাদের সঙ্গে আছেন তো ঠাকুর, স্বয়ং ভগবান। রোহিণীবাবু মনে কোনো চিন্তা বা ভয় থাকলেন না। স্থির করলেন সুযোগ পেলেই 2-1 দিনের মধ্যে গৃহ ছেড়ে পালিয়ে যাবেন। এই কথা তিনি কাহাকেও বললেন না। রোহিণীবাবু একটি ঘরে রাত্রিতে একাকী শয়ন করতেন। পাশের ঘরে তাহার স্ত্রী এবং তাহার অল্প বয়সী বিধবা ভগিনীর সহিত শয়ন করতেন। নির্ধারিত দিনে খাওয়ার পর গিয়ে শুয়ে পড়লেন। তাহার স্ত্রী অন্যান্য দিনের মতো পান ও জল নিয়ে আসলেন, কিন্তু অবাক হয়ে দেখলেন যে তিনি নিজের শয়নঘরে না গিয়ে রোহিণীবাবু শয়নঘরে রইলেন। তাহার এই কার্যকলাপে রোহিণীবাবু বিস্মিত বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এলে কেন? তাহার স্ত্রী বললেন, আজ এখানেই শয়ন করব। রোহিণীবাবু বললেন, তোমার এ কোন আবদার? যুবতী বিধবা বোন একাকী ঘরে শয়ন করিবে, আর আমরা দুইজনে এখানে শয়ন করিব? ইহা কখনো হইতে পারে না। তুমি ওই ঘরে চলিয়া যাও। তাহার স্ত্রী তখন কেঁদে ফেললেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি নাকি আমাদের ত্যাগ করে চলে যাইতেছ? এই প্রশ্নে রোহিণীবাবু অবাক হয়ে ভাবতে লাগলেন। যে কথা একমাত্র তিনি নিজে জানেন, এ জগতে কাহাকেও মুখ খুলে বলেননি, সে কথা তাহার স্ত্রী কি করে জানলেন? রোহিণীবাবু তখন বললেন, কে তোমাকে এত কথা বলেছে? তাহার স্ত্রী কেঁদে কেঁদে বললেন, আগে তুমি প্রতিজ্ঞা করো, যতদিন আমি বেঁচে থাকব তুমি গৃহত্যাগ করবে না, তাহা হইলে আমি সব বলবো। অগত্যা স্ত্রীর নিকটে কথা দিতে হলো তিনি বেঁচে থাকতে গৃহত্যাগ করবেন না। তখন তাহার স্ত্রী বললেন, ঠাকুর আমাকেও তোমার বোনকে বলেছেন যে রোহিণীবাবু গৃহত্যাগ করে যেতে মনস্থ করেছেন। আপনারা তাহাকে ধরে রাখার চেষ্টা করেন, কিছুতেই যেন পলাইতে দেবেন না। ঠাকুরের ওপর রোহিণীবাবুর খুব অভিমান হলো। সারা রাত্রি আর ঘুমালেন না, চোখ লাল হয়ে উঠেছে। প্রভাতে হাত মুখ ধুয়ে ঠাকুরের ঘরে প্রবেশ করলেন। ঠাকুর তাহাকে দেখে হাসতে লাগলেন। খাতা পেন্সিল নিয়ে ছবি এঁকে তাহাকে বুঝতে লাগলেন যে সংসার ত্যাগ না করে বরং সংসারে থেকে ভগবত সেবায় আত্ম উৎসর্গ করলে মুক্তি লাভ সহজ হয়। এতক্ষণ পরে ঠাকুরকে বললেন, এমনভাবে আমাকে জব্দ না করে এই সকল কথা তো আগেই আমাকে বোঝাতে পারতেন। এই কথা শুনে ঠাকুর একটু হেসে অন্য প্রসঙ্গ আরম্ভ করলেন। সেই দিন হতে রোহিণীবাবুর আর সংসার ত্যাগের বাসনা মনে আসেনি। আরেকটি ঘটনা। একদিন সকালে রোহিণীবাবু স্ত্রী ও বিধবা ভগিনী ঠাকুরের ঘরে নানা কথায় মেতে আছে। তখন প্রায় 9:30 বাজে। হঠাৎ শুনতে পেলেন যে ঘরের ছাদ হতে কি একটা জিনিস পড়ার শব্দ। ছাদের উপর একটা কাকের কা 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 শব্দ শুনতে পেলেন। কি পড়েছে দেখবার জন্য ঠাকুর তাহাকে আদেশ করলেন। বাইরে গিয়ে দেখলেন একখানি সুন্দর আমসত্ত্ব পড়ে আছে। আমসত্ত্বখানি প্রায় 6 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি চওড়া ও 2 ইঞ্চি পুরু। রংটি হলুদ। কাকটি উড়ে গেছে। মুখে করে আনতে আমসত্ত্বখানি কাকের ঠোঁটের দাগ পড়েছে। আমসত্ত্বটি হাতে নিয়ে ঠাকুরকে দেখিয়ে বললেন, ঠাকুরমশাই,
কি সুন্দর একখানি আমসত্ত্ব কাকটি মুখে করে এনে এখানে ফেলেছে। ঠাকুর কোনো মন্তব্য প্রকাশ না করে শুধু বললেন, আপনারা খান। রোহিণীবাবু বললেন, কাকের মুখের জিনিস খাবো? ঠাকুর বললেন, যেখানে ঠোঁটের দাগ পড়েছে শুধু সে জায়গাটা বাদ দিয়ে বাকিটুকু আপনারা খান। তখন তাহারা ওই আমসত্ত্ব মহা আনন্দে খেলেন। আমসত্ত্বখানা অতীব চমৎকার। ইহার প্রতিটি স্তরে দুধের স্বর ও মিশ্রির টুকরো দেওয়া। আমসত্ত্ব কোথা হইতে আসলো সে বিষয়ে কেউই কিছু ভাবেননি, এমনকি ঠাকুরকেও জিজ্ঞাসা করেননি। 3-4 দিন পরে মালদা হতে এক ভক্ত বিধবা মহিলা একটি পোস্টকার্ড ঠাকুরের নিকট পাঠালেন। চিঠিখানি পিয়ন তাহার হাতেই দিয়েছিলেন। চিঠি পড়ে রোহিণীবাবু বিস্মিত হলেন। চিঠিতে তিনি জানিয়েছেন, ঠাকুর, আপনি আমসত্ত্ব খাইতে চাহিয়াছিলেন। অতি যত্নে 1 মাস ধরে একখানি আমসত্ত্ব প্রস্তুত করিয়াছিলাম। মনে করেছিলাম আপনি এখানে আসলে ওই আমসত্ত্বখানা আপনার ভোগে উৎসর্গ করিব। অনেক দিন হইয়া গেল, আপনি আসলেন না। পাছে আমসত্ত্বটি নষ্ট হইয়া যায় এই ভয়ে মধ্যে রোদ্দে দিয়েছিলাম। আজ আমসত্ত্বখানি রোদ্দে দিয়ে কাক তাড়াইবার জন্য ঘরে একটা লাঠি আনতে গিয়েছিলাম। তাহার মধ্যে একটি কাক আমসত্ত্বখানি নিয়ে পলায়ন করল। আমার এত সাধের এই আমসত্ত্বখানি আর ঠাকুরের ভোগে দেওয়া হলো না। ঠাকুরকে রোহিণীবাবু জিজ্ঞাসা করলেন, আমসত্ত্বখানি কি হইল? ঠাকুর বললেন, সেদিন খাইলেন কি? অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সেই আমসত্ত্ব? সহাস্য মুখে ঠাকুর বললেন, আমসত্ত্বখানি কাকটি আমার কাছে পৌঁছায়া দিয়া গিয়াছে। ঠাকুর সেই দিনই তাহার ভগিনী বিধবা মহিলাকে চিঠি দিয়ে জানালেন তিনি ওই আমসত্ত্বখানি পেয়েছেন। উহা খুব সুস্বাদু হয়েছিল। উহার প্রতি স্তরে দুধের স্বর ও মিশ্রির টুকরো ছিল। কাকটি তাহার নিকট আমসত্ত্ব পৌঁছে দিয়া গেছে। আজকে শেষ ঘটনাটি পড়ছি। ঠাকুর কখনো অতিথির অযত্ন সহ্য করতে পারতেন না। তাহার নিকটে শিক্ষা করেছেন সত্যিকারে অতিথি সেবা কাহাকে বলে। মজফ্ফরপুরে তখন 1 সের মাছ বা 1 সের মাংসের মূল্য 4 আনা। ঠাকুর রোহিণীবাবুদের 1 বেলা মৎস্য আর 1 বেলা মাংস আহার করতে আদেশ করেন। কোনো আগন্তুক বাসায় আসলে রান্নায় কি ব্যবস্থা হয়েছে নিজেই রোহিণীবাবু স্ত্রীর নিকট খোঁজ করতেন। একদিন কাশী হতে তার আসে। শ্রদ্ধেয় সত্যেনবাবু ও পূজনীয় অশোকচন্দ্র বন্দ্যোপাধ্যায় সন্ধ্যাবেলা মজফ্ফরপুর পৌঁছাবেন। ঠাকুর তাহাদের আহারের বন্দোবস্ত করবার জন্য তাহার স্ত্রীর সহিত কথা বলে মাংস আনতে আদেশ করেন। রাবড়ি ও বালুশাইও আনতে বলেন। সন্ধ্যার পূর্বে সমস্ত আয়োজন শেষ হয়। অতিথিদের দেখা নেই। স্টেশনে খোঁজ নিয়ে জানেন কাশীর গাড়ি সেই দিন আসবে না। সেই দিন সোনপুর মেলা আরম্ভ হয়েছে। এত ভিড় যে ট্রেন আসবার উপায় নেই। হতাশ মনে বসে ফিরে শ্রী ঠাকুর সকাশে সমস্ত নিবেদন করলেন রোহিণীবাবু। তাহার স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। তাহার স্ত্রী বলে উঠলেন, এতখানি মাংস খাবে কে? উত্তরে ঠাকুরদে বললেন, দেখি আপনি কেমন মাংস রাঁধিয়াছেন। তাহার স্ত্রী রান্না করা মাংসের পাত্রটি ঠাকুরের সামনে এনে দিলেন। ঠাকুর নিজের কাপড়ে হাত মুছে ওই পাত্র হতে মাংস খেতে আরম্ভ করলেন। খাইতে খাইতে সমস্ত মাংসই শেষ করলেন। ঝোলটুকু চুমুক দিয়ে খেলেন। সবাই হতবাক হয়ে তাহার সম্মুখে দাঁড়িয়ে আছে। কাহারও মুখ থেকে একটি শব্দ বের হচ্ছে না। পাত্রটি সম্পূর্ণরূপে পরিষ্কার করে শ্রী ঠাকুর বললেন, রাঁধিবার সময় খুব সাবধানে চতুর্দিক লক্ষ্য রাখিয়া রাঁধতে হয়। তিনি বলে উঠলেন। রোহিণীবাবু বললেন, তাহা হইলে মাংস আপনি খাইলেন কেন? ফেলে দিলেই তো চলতো। ঠাকুর বললেন, এই মাংস খাইলে এমনকি পিঁপড়াগুলো পর্যন্ত মইরা যাইত। প্রায় 1 ঘণ্টা পরে ঠাকুরের দাস্ত আরম্ভ হইল। 8-10 মিনিট পর পর পায়খানায় যাইতেছেন। পেটের যন্ত্রণায় ছটফট করছেন। রাত্রি প্রায় 2টা। ঠাকুরের কষ্ট দেখে তাহারা স্থির থাকতে পারলেন না। ডাক্তার আনবার জন্য ব্যস্ত হলেন।
এমন সময় ঠাকুর বললেন, ডাক্তার আনিবার প্রয়োজন নাই, আপনি আপাং গাছে শিকড় গোলমরিচ সহ বাটি আনেন। লণ্ঠন নিয়ে চতুর্দিক খুঁজে আপাং গাছ পেলেন। আপাং গাছের শিকড় 1 তোলা আন্দাজ গোলমরিচ সহ বেটে দিলেন। রাত্রি প্রায় 3টের সময় ঠাকুর ওই ওষুধ সেবন করলেন। এই ওষুধ সেবন করবার পর তিনি একবার পায়খানায় গিয়েছিলেন। প্রায় 8 ঘন্টা পর তিনি ঘুমিয়ে পড়লেন। সেই ভাব কাটল পরের দিন বেলা 2টোর সময়। তাহাকে বেশ সুস্থই বোধ হচ্ছিল। এই ঘটনার মাধ্যমে ঠাকুর শিক্ষা দিলেন, অতিথি নারায়ণ, তাহার সেবার যেন কোনো ত্রুটি না হয়। অসাবধানতার জন্য মাংসের ভিতর বিষাক্ত কিছু পড়েছিল। ভোগ তৈরি করবার সময় সাবধানে চতুর্দিক লক্ষ্য রাখতে হয়, কোনো জিনিস না ঠেকে রাখতে নেই। তাহার এই কষ্ট বরণের দ্বারা সকলের সম্মুখে উদাহরণ হয়ে রইল, ভবিষ্যতে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। জয় রাম, জয় গোবিন্দ।